রাত যত গভীর হয় ততই পৃথিবীর কিছু রহস্য জেগে ওঠে। এমন কিছু ঘটনা আছে যেগুলোকে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, আবার বিশ্বাস করতেও ভয় লাগে। আজকের গল্পটি এমন এক ট্রেনের, যেটি নাকি শুধুমাত্র বর্ষার রাতেই দেখা যায়। যে ট্রেনে একবার উঠে পড়ে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। আপনি শুনছেন হরর বাংলা। আলো নিভিয়ে, হেডফোন কানে দিয়ে গল্পের প্রতিটি শব্দ অনুভব করুন, কারণ আজকের গল্পের প্রতিটি শব্দ আপনার চারপাশের নীরবতাকেও ভয়ঙ্কর করে তুলতে পারে। সেই রাতেও আকাশ ভেঙে বৃষ্টি নামছিল। বৃষ্টি না, যেন আকাশের বুক ফেটে পানি ঝরছে। চারপাশে শুধু টুপটাপ শব্দ। দূরে কোথাও ব্যান্ড ডাকছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো অন্ধকার পৃথিবীটাকে এক মুহূর্তের জন্য সাদা করে দিচ্ছে, আবার সবকিছু গিলে খাচ্ছে কালো অন্ধকার। আমি তখন ছাতা হাতে হাঁটছি। ঘড়িতে রাত প্রায় 11:30। এত রাতে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু হঠাৎ একটা জরুরি খবর পেয়ে বের হতে হয়েছিল। রাস্তা ফাঁকা, একটা মানুষও নেই, শুধু বৃষ্টির শব্দ। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম আশেপাশের সব শব্দ যেন একসাথে থেমে গেছে। ব্যাঙের ডাক নেই, ঝিঁঝি পোকার আওয়াজ নেই, এমনকি বৃষ্টির শব্দটাও যেন একটু অন্যরকম লাগছে, অস্বাভাবিক। আমার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগল, কারণ ছোটবেলা থেকেই একটা কথা শুনে এসেছি, যখন প্রকৃতি হঠাৎ একেবারে চুপ হয়ে যায় তখন বুঝতে হবে আশেপাশে মানুষ ছাড়া অন্য কিছু আছে। নিজেকে বুঝিয়ে বললাম, ধুর, এসব ভাবছিস কেন? হাঁটতে থাকলাম। হঠাৎ ট্রেনের হুইসেল। আমি থেমে গেলাম। এই শব্দ অসম্ভব, কারণ আশেপাশে বহু দূর পর্যন্ত কোনো রেললাইন নেই। তবুও পরিষ্কার শুনতে পেলাম। ফু। গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি চারপাশে তাকালাম। কেউ নেই, কিছু নেই, কিন্তু শব্দটা আরও কাছে আসছে। হুইসেলের পর এবার শুনতে পেলাম ঠক 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 ঠক, যেন ভারী চাকার শব্দ। আমি ভাবলাম হয়তো কানে ভুল শুনছি। ঠিক তখনই বিদ্যুৎ চমকাল। আর সেই এক মুহূর্তের আলোতেই আমি যা দেখলাম, আমার বুকের ভেতরের রক্ত যেন জমে গেল। আমার ডান দিকে, যেখানে একটু আগেও শুধু ঝোপঝাড় ছিল, সেখানে একটা রেল লাইন, পুরনো, জং ধরা, কাদার মধ্যে ডুবে আছে। আমি হতভম্ব। এটা কিভাবে সম্ভব? এই রেল লাইন আগে কখনো দেখিনি। কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল। বৃষ্টির মধ্যেই এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি রেললাইনের লোহার ওপর পানি পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃষ্টির পানি পড়ছে, তবুও লোহার গায়ে একটুও মরিচা নেই, বরং চকচক করছে, যেন এইমাত্র কেউ পরিষ্কার করেছে। আমি নিচু হয়ে হাত দিয়ে ছুঁতেই ঠান্ডা না, বরফের মতো জমাট। হাত সরিয়ে নিতেই মনে হলো কেউ আমার কানের কাছে খুব আস্তে করে ফিসফিস করে বলল, এসে গেছে। আমি তড়াক করে পিছনে তাকালাম। কেউ নেই, শুধু বৃষ্টি। বুকের ভেতর ধুকপুকানি এত বেড়ে গেছে যে নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছি। ঠিক তখনই আবার সেই হুইসেল। এবার এত কাছে যে মনে হলো ঠিক আমার সামনেই ট্রেনটা দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘন কুয়াশা নেমে এলো, এত ঘন যে নিজের হাতও ঠিকমতো দেখা যাচ্ছে না। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা আলো দেখা দিল। একটা, দুইটা, তারপর বিশাল একটা হলুদ হেডলাইট। গর্জন করতে করতে কুয়াশা ভেদ করে সামনে এসে দাঁড়াল একটা ট্রেন। কালো রঙের, পুরনো, পুরো গায়ে মরিচা, জানালাগুলো কাঠের, ছাদ থেকে পানি ঝরছে, ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল, পুরো ট্রেনে একটাও মানুষের শব্দ নেই। না কোনো কথা, না কোনো কাশি,
না কোনো নড়াচড়া, একেবারে নিস্তব্ধ। ট্রেনটা ঠিক আমার সামনে এসে থামল। দরজাটা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বের হয়ে আমার মুখে লাগল। সেই বাতাসে কেমন একটা গন্ধ, ভেজা কাপড়ের না, লোহার না, মাটির না, গন্ধটা যেন অনেক পুরনো, ভেজা কফিন খুললে যেমন হতে পারে। আমার শরীর কেঁপে উঠল। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে খুব বৃদ্ধ একটা গলা ভেসে এলো, উঠে পড়ো, আর দেরি করো না। আমি ভয়ে জমে গেলাম। কিন্তু আশ্চর্য, আমার পা যেন নিজের ইচ্ছায় নড়তে শুরু করল। আমি থামাতে চাইছি, পারছি না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ট্রেনে উঠে গেলাম। ভেতরে ঢুকেই বুঝলাম এটা কোনো সাধারণ ট্রেন না। পুরো বগিতে পুরনো কাঠের বেঞ্চ, ছাদের পাখাগুলো বন্ধ, তবু সবগুলো আস্তে আস্তে ঘুরছে। কোনো বাতাস নেই, তবুও পর্দাগুলো নড়ছে। মনে হচ্ছে অনেকগুলো অদৃশ্য মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি একটা সিটে বসলাম। বসে সঙ্গে সঙ্গে বুঝলাম সিটটা ভেজা। আমি ভেবেছিলাম বৃষ্টির পানি। হাত দিয়ে ছুঁয়ে দেখি, পানি না, ঘন পিচ্ছিল। হাতে নিয়ে নাকের কাছে আনতেই ধাতব গন্ধ, রক্তের গন্ধ। আমি চমকে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই পুরো ট্রেনটা কেঁপে উঠল। ধীরে ধীরে চলতে শুরু করল। জানালার বাইরে তাকিয়ে দেখি যে পথ দিয়ে এসেছিলাম সেটা নেই। কোনো রাস্তা নেই, কোনো গাছ নেই, শুধু অসীম কালো অন্ধকার। হঠাৎ সামনের সিটে একটা শব্দ হল, খট। আমি তাকালাম। 1 সেকেন্ড আগেও সিটটা খালি ছিল। এখন সেখানে একজন বৃদ্ধ বসে আছেন, সাদা দাড়ি। আমি সেই মুখটা দেখে জমে গেলাম, কারণ সেটা আমারই মুখ। কিন্তু এবার তার চোখ দুটো পুরো কালো। সে ধীরে ধীরে হাসল। তারপর শান্ত গলায় বলল, আমি তো ফিরে এসেছি, এবার তুমি নামো। আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন এক মুহূর্তে জমে গেল। দরজার ফাঁক দিয়ে উঁকি দেওয়া মুখটা, সেটা আমারই মুখ। একই চুল, একই চোখের গঠন, একই জামা। শুধু পার্থক্য একটাই, তার চোখের জায়গায় ছিল গভীর নিঃশেষ কালো। মনে হচ্ছিল সেই অন্ধকারের কোনো শেষ নেই। সে আবার বলল, চল, এবার তুই নাম। আমি অজান্তেই এক পা পিছিয়ে গেলাম। সে হাসল। হাসিটা ধীরে ধীরে আরো বড় হতে লাগল। তারপর সে নিজের মাথাটা কাত করল। ডান দিকে, আরও ডান দিকে, এতটাই যে ঘাট থেকে ভাঙার শব্দ শোনা গেল। কট। তবুও সে হাসছে। ঠিক তখনই কালো রেইনকোট পরা চালক বজ্রের মতো গলায় বলে উঠলেন, পিছিয়ে যাও। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে পুরো ট্রেন কেঁপে উঠল। দরজার সামনে থাকা আমার মতো অবয়বটা এক মুহূর্ত থেমে গেল। চালক ধীরে ধীরে লণ্ঠনটা তার দিকে তুললেন। লণ্ঠনের হলুদ আলো দরজার ওপর পড়তেই অবয়বটার চামড়া কাঁপতে শুরু করল, যেন গরম আগুনে বরফ গলছে। সে কষ্টে চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকার মানুষের ছিল না। মনে হচ্ছিল একসঙ্গে শত শত কণ্ঠ কাঁদছে। হঠাৎ সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। বিশ্বাস করিস না, ওরা তোকে মিথ্যা বলছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মাথার ভেতর যেন দুটো কণ্ঠ লড়াই করছে। একটা বলছে, দৌড়াও। অন্যটা বলছে, ওর হাত ধরো। আমি বুঝতেই পারছি না কোনটা সত্যি। ঠিক তখনই বৃদ্ধ লোকটা আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন, শোন। আমি তার দিকে তাকালাম। তিনি বললেন, ভয়ের সময় সবচেয়ে বড় ফাঁদ হল নিজের ওপর সন্দেহ করা। আমি কিছু বললাম না। বৃদ্ধ আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই যদি বিশ্বাস করিস তুই বেঁচে আছিস,
তাহলে তুই বেঁচে আছিস। আর যদি বিশ্বাস করিস তুই শেষ, তাহলে এই ট্রেন আর তোকে ছাড়বে না। কথাগুলো আমার বুকের ভেতর গিয়ে আঘাত করল। আমি ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিলাম। নিজেকে বললাম, আমি এখনো বেঁচে আছি। ঠিক সেই মুহূর্তেই দরজার সামনে দাঁড়ানো অবয়বটা যেন কেঁপে উঠল। তার মুখে প্রথমবার আতঙ্ক ফুটে উঠল। সে পিছিয়ে যেতে লাগল। না, না, মনে করিস না, মনে করিস না। সে কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। দরজাটাও নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম। পুরো ট্রেনে একসঙ্গে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল, যেন সবাই স্বস্তি পেল। আমি হাঁপাতে হাঁপাতে বেঞ্চে বসে পড়লাম। কিন্তু চালকের মুখে কোনো স্বস্তি নেই। তিনি জানালার বাইরে তাকিয়ে আছেন। আমি তাঁর পাশে গিয়ে দাঁড়ালাম। কি হয়েছে? তিনি ধীরে বললেন, সময় শেষ হয়ে আসছে। কিসের সময়? ভোরের। আমি অবাক হয়ে গেলাম। ভোর? এই অন্ধকারে? চালক জানালার দিকে ইশারা করলেন। দূরে, অনেক দূরে, কালো আকাশের কিনারায় খুবই ক্ষীণ একটা ধূসর রেখা দেখা যাচ্ছে। মনে হচ্ছে রাত ধীরে ধীরে ফুরিয়ে আসছে। বৃদ্ধ হঠাৎ ফিসফিস করে বললেন, ভোর হওয়ার আগে যার হিসাব শেষ হয় না, সে চিরদিনের যাত্রী হয়ে যায়। আমার বুক আবার ধক করে উঠল। আমি চালকের দিকে তাকিয়ে বললাম, তাহলে আমি কি করব? চালক প্রথমবার সরাসরি আমার দিকে ফিরলেন। তার মুখ এখনো ছায়ায় ঢাকা, কিন্তু এবার মনে হল সেই অন্ধকারের ভেতর দুটি ক্ষীণ আলো জ্বলছে। তিনি ধীরে ধীরে বললেন, ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে হবে। কেন? কারণ শেষ সিদ্ধান্ত সেখানে লেখা আছে। আমি চারদিকে তাকালাম। আমার আর ইঞ্জিনের মাঝখানে অন্তত 6টা বগি। আর প্রতিটি বগিতে আমি ইতিমধ্যে এমন কিছু দেখেছি যা কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় সহ্য করতে পারবে না। আমি বললাম, আমি যদি না পারি? চালক উত্তর দিলেন না, বরং তাঁর লণ্ঠনটা আমার হাতে তুলে দিলেন। লণ্ঠনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম এটা আগের মতো ঠান্ডা নয়, হালকা উষ্ণ। তিনি বললেন, এখন থেকে পথটা তোকেই হাঁটতে হবে। বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়ালেন। আমি অবাক হয়ে দেখলাম তাঁর শরীরটা কুয়াশার মতো হালকা হয়ে যাচ্ছে। তিনি মৃদু হেসে বললেন, আমার স্টেশন এসে গেছে। কি? আমি কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটা আবার ধীরে ধীরে থামতে শুরু করল। জানালার বাইরে ছোট্ট একটা নির্জন প্ল্যাটফর্ম দেখা গেল। কোনো নাম নেই, কোনো আলো নেই, শুধু বৃষ্টি। বৃদ্ধ দরজার দিকে হাঁটতে লাগলেন। আমি চিৎকার করে বললাম, আপনি চলে যাচ্ছেন? তিনি পেছন ফিরে একবার হাসলেন। সেই হাসিতে আর ভয়ের কোনো ছাপ নেই, শুধু শান্তি। সব যাত্রীরই একদিন নামার সময় আসে। দরজা খুলে গেল। তিনি প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালেন। আমি দেখলাম দূরে কুয়াশার ভেতর থেকে একজন বৃদ্ধা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। দুজনেই ধীরে ধীরে বৃষ্টির ভেতর মিলিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। আমি একা, হাতে শুধু সেই পুরনো লণ্ঠন। আর সামনে ইঞ্জিন পর্যন্ত যাওয়ার দীর্ঘ অন্ধকার পথ। আমি প্রথম বগির দরজার সামনে দাঁড়িয়ে হ্যান্ডেলে হাত রাখলাম। ঠিক তখনই লণ্ঠনের কাচের ভেতর থেকে নিজে নিজে কয়েকটি অক্ষর ফুটে উঠল। সামনের বগিতে যা দেখবে তা কোনোভাবেই নিজের নাম ধরে ডাকতে দেবে না। আমি নিঃশ্বাস আটকে দরজাটা ধীরে ধীরে খুললাম। আর ভেতর থেকে সঙ্গে সঙ্গে আমার মায়ের কণ্ঠ ভেসে এলো, বাবা, কোথায় তুই? আমি তোকে খুঁজছি। দরজাটা পুরোপুরি খুলতেই আমার বুকের ভেতরটা হুহু করে উঠল। বাবা, কোথায় তুই? কণ্ঠটা এতটাই পরিচিত, এতটাই বাস্তব যে আমার হাত থেকে প্রায় লণ্ঠনটা পড়ে যাচ্ছিল। এটা আমার মায়ের গলা, একদম হুবহু, যেভাবে ছোটবেলায় আমাকে ডাকতেন।
আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর একটা কথাই ঘুরছে, এটা সত্যি হতে পারে না। চালক আমাকে সাবধান করে দিয়েছিলেন, নিজের নাম ধরে ডাকতে দেবে না। আমি গভীর শ্বাস নিলাম, নিজেকে শক্ত করলাম। তারপর ধীরে ধীরে বগির ভেতরে পা রাখলাম। এই বগিটা আগের সব বগির থেকে আলাদা। এখানে কোনো সিট নেই, চারদিকে শুধু অসংখ্য দরজা, ছোট বড়, কাঠের, লোহার, পুরনো, বিভিন্ন রকমের দরজা। প্রতিটি দরজার ওপরে একটা করে নম্বর, 1, 2, 3, 4। গুনতে গিয়ে বুঝলাম সংখ্যার শেষ নেই। দরজাগুলো যেন অন্ধকারের ভেতর মিলিয়ে গেছে। আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার বাম পাশের একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে উষ্ণ আলো বেরিয়ে এলো, তার সঙ্গে রান্নার গন্ধ। ভাত, ডাল, গরম ভাজি। গন্ধটা এত পরিচিত যে আমার চোখ ভিজে উঠল। দরজার ভেতরে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা ছোট্ট ঘর, মেঝেতে পাটি বিছানো, এক কোণে পুরনো আলমারি, টেবিলের ওপর ধোঁয়া ওঠা ভাত। আর সেখানে আমার মা বসে আছেন। তিনি মাথা তুলে হাসলেন, যেন কিছুই হয়নি। এই যে, এত দেরি করলি কেন? আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি দরজার সামনে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছি। তিনি আবার বললেন, বৃষ্টি হচ্ছে, ভিজে গেছিস, আয় আগে কাপড় পাল্টে নে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। আমি নিজেকে বারবার বলছি, এটা সত্যি নয়, কিন্তু হৃদয় সেটা মানতে চাইছে না। মা উঠে এসে দরজার কাছে দাঁড়ালেন, হাত বাড়িয়ে দিলেন, আয় বাবা। আমি এক পা এগিয়ে গেলাম। ঠিক তখনই লণ্ঠনের কাঁচটা প্রচণ্ড গরম হয়ে উঠল। আমি চমকে হাত সরিয়ে নিলাম। লণ্ঠনের ভেতরে আবার লেখা ফুটে উঠল, স্মৃতি কখনো দরজা খুলে না, ফাঁদ খুলে। আমি হঠাৎ থেমে গেলাম। মায়ের মুখের দিকে ভালো করে তাকালাম। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল। তারপর খেয়াল করলাম, তিনি একবারও চোখের পলক ফেলছেন না, একটুও না। তার হাসিটাও একই রকম স্থির। আমি আস্তে করে বললাম, আপনি কে? মুহূর্তেই পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মায়ের হাসি মিলিয়ে গেল। তিনি ধীরে ধীরে মাথা কাত করলেন। তারপর এমন একটা কণ্ঠে বললেন, যা আর মানুষের ছিল না, তুই চিনতে পারলি? পরের মুহূর্তেই তাঁর মুখ ফেটে যেতে শুরু করল। চামড়া ছিঁড়ে কালো ধোঁয়া বেরিয়ে এলো। চোখ দুটো গভীর গর্তে পরিণত হল। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা হয়ে গেল। তিনি দরজা থেকে বেরিয়ে আমার দিকে ঝাঁপিয়ে এলেন। আমি লণ্ঠনটা সামনে ধরতেই হলুদ আলো ঝলসে উঠল। অবয়বটা বিকট চিৎকার করে পেছনে সরে গেল। তারপর পুরো ঘরটা, দরজাসহ, ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি হাঁপাতে লাগলাম। চারপাশে আবার সেই অসংখ্য দরজা। ঠিক তখনই একটার পর একটা দরজা খুলতে শুরু করল। ক্যাচ, ক্যাচ, ক্যাচ। প্রতিটি দরজার ভেতর আলাদা আলাদা দৃশ্য। একটায় আমার শৈশব, একটায় বন্ধুরা, একটায় হারিয়ে যাওয়া এক আত্মীয়, একটায় এমন একজন যাকে আমি বহু বছর আগে শেষবার দেখেছিলাম। সবাই আমাকে ডাকছে। সবাই বলছে, একবার আয়, একটু দাঁড়া, আমাদের সঙ্গে চল। আমি কান দুহাতে চেপে ধরে দৌড়াতে শুরু করলাম, দরজাগুলোর মাঝখান দিয়ে। পেছন থেকে শত শত পরিচিত কণ্ঠ আমাকে ডাকছে। হঠাৎ একটা কণ্ঠ শুনে আমার পা থেমে গেল। কণ্ঠটা আমার নিজের। এই। আমি জমে গেলাম। পেছনে তাকাস। আমার নিজের গলা আবার বলল, তুই একটা জিনিস ফেলে যাচ্ছিস। আমার শরীরের প্রতিটি স্নায়ু পেছনে তাকাতে চাইছে, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে সামনে তাকিয়ে রইলাম। এক
2, 3। আমি এক পা, আরেক পা, তারপর দৌড়। হঠাৎ সামনে একটা মাত্র দরজা দেখতে পেলাম। অন্য সব দরজার থেকে আলাদা, কালো লোহায় তৈরি, ওপরে মরিচা ধরা অক্ষরে লেখা ইঞ্জিন কক্ষ। আমি ছুটে গিয়ে হ্যান্ডেলটা ধরলাম। ঠিক তখনই পেছনের সব কণ্ঠ একসঙ্গে চিৎকার করে উঠল, খুলিস না! আমি আরেক মুহূর্ত দেরি করলাম না। দরজাটা ঠেলে খুলে ফেললাম। ভেতরে ঢুকেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! আমি হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালাম। এটা কোনো সাধারণ ইঞ্জিন রুম নয়। চারদিকে বিশাল বিশাল লোহার চাকা ঘুরছে, পিস্টন উঠানামা করছে, কিন্তু এগুলো কয়লা বা বাষ্পে চলছে না। আমি স্পষ্ট দেখতে পেলাম প্রতিটি চাকার ভেতরে অসংখ্য ঘড়ি, প্রতিটি পিস্টনের ভেতরে পুরনো পকেট ঘড়ি, সবগুলো একসঙ্গে টিকটিক করছে। মনে হচ্ছে পুরো ট্রেনটা সময় দিয়ে চলছে। আর ঠিক ইঞ্জিনের মাঝখানে একটা বিশাল লোহার আসন। সেখানে একজন বসে আছেন। চালক নন, অন্য কেউ। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। মুখ দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ সেই আসনে বসেছিলাম আমি নিজেই। আমার সামনে যে বসে আছে সে আমি, কিন্তু এইবার আর আগের মতো নয়। তার চোখে কালো অন্ধকারও নেই, বরং চোখ দুটো অস্বাভাবিক শান্ত। মনে হচ্ছে সে অনেক বছর ধরে এখানে বসে আছে। আমার দিকে তাকিয়ে সে মৃদু হাসল। অবশেষে এলি। আমি এক পা পিছিয়ে গেলাম। তুই কে? সে উত্তর দিল, আমি তুই। অসম্ভব। সে মাথা নাড়ল। অসম্ভব বলেই তো মানুষ ভয় পায়। আমি লণ্ঠনটা আরও শক্ত করে ধরলাম। তুই মানুষ না। সে ধীরে ধীরে লোহার আসন থেকে উঠে দাঁড়াল। চারপাশের বিশাল গিয়ারগুলো তার সঙ্গে তাল মিলিয়ে ঘুরতে লাগল। টিক টিক টিক। সে আমার দিকে হাঁটতে হাঁটতে বলল, একটা প্রশ্নের উত্তর দে। আমি চুপ। তুই কি নিশ্চিত তুই এখনো বেঁচে আছিস? কথাটা শুনে আমার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। সে আমার চারপাশে হাঁটতে লাগল। ভালো করে মনে কর, সেই বৃষ্টি, সেই হুইসেল, সেই আলো। তারপর কি হয়েছিল? আমি চোখ বন্ধ করলাম। মাথার ভেতর আবার ঝলক দেখা দিল। প্রচণ্ড বৃষ্টি, পিচ্ছিল রাস্তা, দূরে একটা আলো, একটা হুইসেল। আমি দৌড়াচ্ছি। তারপর একটা প্রচণ্ড ধাক্কা। আর কিছুই মনে নেই। আমি হাঁপাতে হাঁপাতে চোখ খুললাম। সে আমার সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে বিষণ্ণ হাসি। সব মনে পড়ছে। আমি ধীরে মাথা নাড়লাম। না। সে দীর্ঘশ্বাস ফেলল। শেষ অংশটা এখনও মনে পড়েনি। ঠিক তখনই ইঞ্জিনের বিশাল চাকা হঠাৎ থেমে গেল। পুরো ট্রেন কেঁপে উঠল। দূরে কোথাও একটা লম্বা হুইসেল বেজে উঠল। ফু! আমার মতো দেখতে লোকটা জানালার দিকে তাকাল। ভোর হয়ে যাচ্ছে। তার গলায় প্রথমবার উদ্বেগ। আমি জিজ্ঞেস করলাম, এখন কি হবে? সে ধীরে আমার দিকে ফিরল। এখন সত্যিটা জানার সময়। সে হাত তুলে ইঞ্জিনের মাঝখানে ঝুলে থাকা একটা পুরনো আয়নার দিকে ইশারা করল। আয়নাটা এতক্ষণ কাপড়ে ঢাকা ছিল। কাপটা নিজে থেকেই মেঝেতে পড়ে গেল। আমি আয়নায় তাকালাম, কিন্তু সেখানে নিজের প্রতিবিম্ব দেখলাম না। দেখলাম একটা হাসপাতালের ঘর। সাদা আলো, মেশিনের শব্দ। আমার শরীর বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। চারপাশে কয়েকজন ডাক্তার ব্যস্ত। একজন বলছেন, হার্টবিট খুব দুর্বল। আরেকজন বলছেন, আরেকবার চেষ্টা করুন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা আমি?
আয়নার দৃশ্য বদলে গেল। দেখলাম দরজার বাইরে একজন বৃদ্ধা বসে কাঁদছেন। 2 হাত তুলে শুধু বলছেন, ওকে ফিরিয়ে দেন। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। আমি ফিসফিস করে বললাম, আমি এখনো বেঁচে আছি। আমার সামনে দাঁড়ানো আমি মাথা নিচু করল। হ্যাঁ। তাহলে তুই কে? সে কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর বলল, আমি সেই তুই, যে হাল ছেড়ে দিয়েছিল। আমি কিছু বুঝলাম না। সে বলল, প্রতিটি মানুষ যখন জীবন আর মৃত্যুর মাঝখানে থাকে, তখন তার ভেতরে 2টি পথ তৈরি হয়। একটা ফিরে যেতে চায়, আরেকটা সবকিছু ছেড়ে দিতে চায়। সে নিজের বুকের দিকে আঙুল তুলল। আমি সেই দ্বিতীয় পথ। ঠিক তখনই পুরো ইঞ্জিন রুমে বিকট শব্দ হল। ধাম। দেয়ালে ফাটল ধরল। ফাটল দিয়ে কালো পানি ঢুকতে শুরু করল। সে জানালার দিকে তাকিয়ে বলল, ওরা এসে গেছে। আমি ঘুরে তাকালাম। জানালার বাইরে সেই হাজার হাজার ভেজা মুখ। এবার তারা আর দূরে নেই। ট্রেনকে ঘিরে ফেলেছে। শত শত হাত ট্রেনের গায়ে আঘাত করছে। ধাম, ধাম, ধাম। ইঞ্জিন রুমের দরজাও কাঁপছে। আমার মতো দেখতে লোকটা শান্ত গলায় বলল, এখন তোর হাতে মাত্র 2টা রাস্তা। আমি তার দিকে তাকালাম। সে বলল, এই ট্রেনে থেকে গেলে সব ভয় শেষ হয়ে যাবে। কোনো কষ্ট থাকবে না। কেউ আর তোকে আঘাত দিতে পারবে না। সে একটু থামল। তারপর ধীরে বলল, আর যদি ফিরে যেতে চাস, তাহলে আবার ব্যথা পাবি, আবার হারাবি, আবার কাঁদবি, আবার লড়তে হবে। পুরো ইঞ্জিন রুম নিস্তব্ধ। শুধু কালো পানি ধীরে ধীরে আমার পায়ের কাছে এসে পৌঁছেছে। সে হাত বাড়িয়ে দিল। সিদ্ধান্ত নে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। খুব দুর্বল, খুব কষ্টে। শুনতে পাচ্ছ? আমি চমকে উঠলাম। এটা হাসপাতালের একজন ডাক্তারের কণ্ঠ। আবার ওর আঙুল নড়েছে। তারপর আরেকজন চিৎকার করে উঠলেন, পালস ফিরে আসছে। আমার সামনে দাঁড়ানো আমি প্রথমবার ভয় পেল। তার মুখে হাসি নেই। সে দ্রুত বলল, শুনিস না? কিন্তু ততক্ষণে আরেকটা কণ্ঠ ভেসে এলো। এইবার খুব পরিচিত, খুব আপন। বাবা। আমি চোখ বন্ধ করলাম। সেই ডাকের মধ্যে কান্না ছিল, অপেক্ষা ছিল, বেঁচে থাকার আকুতি ছিল। আমার হাত ধীরে ধীরে লণ্ঠনের হাতল আরও শক্ত করে চেপে ধরল। আর ঠিক তখনই লণ্ঠনের ভেতরের শিখাটা হঠাৎ সোনালি আলোয় জ্বলে উঠল। লণ্ঠনের সোনালি আলো মুহূর্তের মধ্যে পুরো ইঞ্জিন কক্ষ ভরে দিল। এতক্ষণ যে কালো দেয়ালগুলোকে অচেনা মনে হচ্ছিল, সেগুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আর তখনই আমি এমন একটা জিনিস দেখলাম, যেটা এতক্ষণ অন্ধকারে লুকিয়ে ছিল। ইঞ্জিনের বিশাল চাকার সঙ্গে মোটা লোহার শিকল বাঁধা। একটা নয়, 10টা নয়, শত শত। প্রতিটি শিকলের অন্য প্রান্ত গিয়ে আটকে আছে ট্রেনের বিভিন্ন বগির দিকে। আর প্রতিটি শিকলের সঙ্গে ঝুলছে একটা ছোট্ট পিতলের নামফলক। আমি কাছে গিয়ে একটা নামফলক হাতে নিলাম। সেখানে লেখা, অপেক্ষা। আরেকটায় অনুশোচনা। আরেকটায় অপূর্ণ প্রতিশ্রুতি। আরেকটায় ফিরে না বলা কথা। আমি স্তব্ধ হয়ে গেলাম। এগুলো কোনো মানুষের নাম নয়, এগুলো অনুভূতির নাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা অন্য আমি বলল, এই ট্রেনকে কয়লা চালায় না। এই ট্রেন চলে মানুষের অসমাপ্ত ভার নিয়ে। সে একটা শিকল ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে দূরের কোনো বগি থেকে কান্নার শব্দ ভেসে এলো। আরেকটা শিকল ছুঁতেই কোথাও হাসির শব্দ। আমি বুঝলাম, এই ট্রেনের প্রতিটি বগি কোনো না কোনো অপূর্ণতার সঙ্গে জড়িয়ে আছে।
ঠিক তখনই মেঝের কালো পানি হঠাৎ ঘুরপাক খেতে শুরু করল। জলের মাঝখান থেকে ধীরে ধীরে একটা গোল ঘূর্ণি তৈরি হল। ঘূর্ণির ভেতর অসংখ্য মুখ দেখা যাচ্ছে। সবাই হাত বাড়িয়ে আছে। সবাই কিছু বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ তাদের মধ্যে একটা মুখ স্পষ্ট হয়ে উঠল। সেই ছোট্ট শিশুটি, যে আমাকে বলেছিল আমাকে বাড়ি নিয়ে যাবে, সে এবার আর কাঁদছে না। চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে হাসল। একটা শান্ত, নির্মল হাসি। সে আঙুল তুলে আমার পেছনের দিকে দেখাল। আমি ঘুরে তাকালাম। ইঞ্জিন কক্ষের একেবারে শেষ প্রান্তে একটা ছোট্ট দরজা। আগে সেখানে কোনো দরজা ছিল না। দরজার ওপরে শুধু একটা শব্দ লেখা, ফেরা। আমি দরজার দিকে এক পা বাড়াতেই আমার সামনে দাঁড়ানো অন্য আমি চিৎকার করে উঠল, না! এই প্রথম তার কণ্ঠে আতঙ্ক। ওই দরজা দিয়ে গেলে আমি আর থাকব না। আমি থেমে গেলাম। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখে আর কোনো হাসি নেই, শুধু ক্লান্তি। আমি তোকে কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, বাইরের পৃথিবীতে আবার ব্যথা পাবি, আবার মানুষ হারাবি, আবার একদিন মরতেই হবে। আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললাম, হয়তো ঠিকই বলেছিস। সে মাথা তুলল। আমি বললাম, কিন্তু কষ্ট না থাকলে সুখের মূল্য থাকে না। তার চোখে প্রথমবার পানি জমল। আমি আরও বললাম, আমি এখনো বিদায় বলিনি। আমি এখনো বেঁচে থাকার চেষ্টা শেষ করিনি। সে ধীরে ধীরে মাথা নিচু করল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। মনে হল সে ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। বিদায় নেওয়ার আগে সে শুধু একটাই কথা বলল, তাহলে বেঁচে থাক। কথাটা শেষ হতেই সে অসংখ্য আলোর কণায় ভেঙে গেল। ঠিক সেই মুহূর্তে পুরো ট্রেন প্রচণ্ডভাবে কেঁপে উঠল। সব শিকল একসঙ্গে ছিঁড়ে যেতে লাগল। ঝনঝন, ঝনঝন, ঝনঝন। ইঞ্জিনের বিশাল চাকা থেমে গেল। তারপর ধীরে ধীরে উল্টো দিকে ঘুরতে শুরু করল। হুইসেল বাজল। এবার সেই শব্দে আর ভয় নেই, বরং অদ্ভুত এক শান্তি। বাইরে থাকা কালো পানির ঢেউ থেমে গেল। হাজার হাজার ভেজা মুখ একে একে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগল। যে শিশুটি ঘূর্ণির মধ্যে ছিল, সে শেষবারের মতো হাত নাড়ল। তারপর সেও অদৃশ্য হয়ে গেল। আমি ফেরা লেখা দরজার সামনে এসে দাঁড়ালাম। হাত বাড়িয়ে হ্যান্ডেলটা ধরলাম। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে তীব্র সাদা আলো বেরিয়ে এলো, এত উজ্জ্বল যে চোখ খুলে রাখা কঠিন। আমি একবার পেছনে তাকালাম। পুরো ট্রেনটা বদলে গেছে। আগের মতো ভয়ঙ্কর নয়, নিস্তব্ধ, শান্ত। কালো রেইনকোট পরা চালক অনেক দূরে দাঁড়িয়ে আছেন। তিনি ধীরে ধীরে মাথা নত করলেন, যেন বিদায় জানাচ্ছেন। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু তিনি শুধু হাত তুলে ইশারা করলেন, যাও। আমি গভীর শ্বাস নিলাম। তারপর সাদা আলোর ভেতরে পা বাড়ালাম। পরের মুহূর্তেই চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। শুধু দূর থেকে ভেসে এলো, পালস শক্ত হচ্ছে, চোখ খুলছে, ও ফিরে আসছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম, আর প্রথমবার অনুভব করলাম, বৃষ্টির গন্ধ নয়, জীবনের গন্ধ। প্রথমে সবকিছু ঝাপসা লাগছিল। সাদা আলো, কারো ছুটোছুটি, মেশিনের একটানা বিপ বিপ বিপ। আমার চোখের পাতা যেন পাথর দিয়ে বানানো। অনেক কষ্টে একটু খুললাম। একটা অস্পষ্ট মুখ ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। চোখ ভেজা, মুখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভেতর এমন এক আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি কাঁপা গলায় বললেন,
চোখ খুলছে। আরেকজন দ্রুত এগিয়ে এলো। কথা শুনতে পাচ্ছেন? আমি উত্তর দিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না, শুধু ঠোঁট নড়ল। তারপর আবার চোখ বন্ধ হয়ে গেল। এরপর কতক্ষণ কেটে গেছে জানি না। আবার যখন জ্ঞান ফিরল, তখন জানালার বাইরে সকাল। বৃষ্টি এখনো পড়ছে, কিন্তু সেই বৃষ্টির শব্দ আর ভয়ের মনে হচ্ছিল না। মনে হচ্ছিল অনেকদিন পর পৃথিবীকে আবার শুনছি। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালাম। হাসপাতালের কাঁচের ওপরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। হঠাৎ একটা দীর্ঘ ট্রেনের হুইসেল ভেসে এলো। ফু! আমার বুক ধক করে উঠল। আমি হঠাৎ উঠে বসতে গেলাম। শরীরের ব্যথায় আবার শুয়ে পড়লাম। একজন নার্স দৌড়ে এসে বললেন, উঠবেন না? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ট্রেন? তিনি অবাক হয়ে বললেন, কোন ট্রেন? আমি চুপ করে গেলাম। পরদিন আমাকে হুইলচেয়ারে করে হাসপাতালের বারান্দায় আনা হল। অনেক দিন পর খোলা বাতাসে নিঃশ্বাস নিলাম। বৃষ্টি থেমে গেছে। আকাশে হালকা রোদ উঠেছে। আমি নিচের রাস্তার দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই চোখ পড়ল হাসপাতালের গেটের বাইরে। কালো রেইনকোট পরা একজন মানুষ দাঁড়িয়ে। মাথায় পুরনো টুপি, হাতে একটা লণ্ঠন। আমার বুক কেঁপে উঠল। চালক! আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াতে চাইলাম। আবার ব্যথায় বসে পড়লাম। কয়েক সেকেন্ড পর আবার তাকালাম। কেউ নেই। গেট ফাঁকা। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। কয়েকদিন পরে আমাকে বাড়ি নিয়ে যাওয়া হল। সবাই বলছিল আমি নাকি অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছি। কেউ বলল আমি কয়েক মিনিটের জন্য অচেতন ছিলাম। কেউ বলল আমার হৃদস্পন্দন খুব দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু আমি কাউকে ট্রেনের কথা বললাম না, কারণ আমি জানতাম কেউ বিশ্বাস করবে না। সময় কেটে যেতে লাগল। ধীরে ধীরে শরীর সুস্থ হয়ে উঠল। কিন্তু প্রতি বছর বর্ষা এলেই আমার ভেতর অদ্ভুত এক অস্থিরতা শুরু হয়। মেঘ জমলেই মনে হয় কেউ আমাকে কোথাও থেকে ডাকছে। এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ফু! সেই একই হুইসেল। আমি ঘুম ভেঙে উঠে বসলাম। ঘড়িতে রাত 12:17। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি ধীরে ধীরে জানালার পর্দা সরালাম। বাইরে ফাঁকা রাস্তা, কিন্তু বৃষ্টির ভেতর দূরে, খুব দূরে একটা হলুদ আলো এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা পুরনো ট্রেন। কয়েক সেকেন্ড পর আলোটা মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল। এক সপ্তাহ পরে আমার ভেজা জামাগুলো গুছিয়ে রাখছিলাম। হঠাৎ সেই রাতে পরা জামার বুকের পকেটে হাত গেল। আমি অবাক হয়ে গেলাম। ভেতরে কিছু একটা আছে। আমি ধীরে ধীরে বের করলাম। একটা পুরনো কাগজ, হলদে হয়ে যাওয়া, চারপাশ ছেঁড়া। আমি খুলতেই শরীর কেঁপে উঠল। ওটা একটা ট্রেনের টিকিট। পুরনো অক্ষরে লেখা, একমুখী যাত্রা। নিচে খুব ছোট করে লেখা, যাত্রী ফিরে এসেছে। আমার হাত কাঁপতে লাগল। আমি টিকিটের উল্টো পিঠে তাকালাম। সেখানে হাতে লেখা মাত্র একটি বাক্য, পরের বর্ষায় দেখা হবে। ঠিক সেই মুহূর্তে বাইরে আবার বৃষ্টি শুরু হল। আর খুব দূর থেকে মৃদু, দীর্ঘ একটা ট্রেনের হুইসেল ভেসে এলো। ফু! আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। অন্ধকারের ভেতর কিছুই দেখা যাচ্ছিল না। তবু কেন যেন মনে হচ্ছিল কেউ একজন ভেজা কালো রেইনকোট পরে আমার দিকে তাকিয়ে মৃদু হাসছে। সব রহস্যের শেষ হয় না। কিছু গল্প শেষ হওয়ার পরও আমাদের চারপাশে বেঁচে থাকে।
হয়তো কোনো এক বর্ষার গভীর রাতে দূরে কোথাও আপনি যদি একটি অচেনা ট্রেনের হুইসেল শুনতে পান, তবে মনে রাখবেন, সব ট্রেনে ওঠার জন্য নয়। কিছু ট্রেন শুধু তাদেরই খুঁজে বেড়ায় যাদের গল্প এখনও শেষ হয়নি। আজকের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও ফিরব নতুন এক রহস্যময়, শিহরণ জাগানো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর অন্ধকারকে কখনোই খুব হালকাভাবে নেবেন না।